ওকে, আজকে আমরা অন পেজ এসইও নিয়ে কথা বলবো। অন পেজ এসইও ক্লাসটা আজকে থেকে স্টার্ট। আমাদের কিওয়ার্ড রিসার্চটা আমরা কমপ্লিট করেছি। আজকে থেকে আমাদের স্টার্ট হবে অন পেজ এসইওটা। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরের কাজগুলোকে সব একত্রে বলা হয় হচ্ছে অন পেজ। আমরা যখন বই পড়তাম, একটা বইয়ের মধ্যে কি থাকে? বইয়ের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা থাকে, অনেকগুলো অধ্যায় থাকে, চ্যাপ্টার থাকে। এই জিনিসগুলো একটা ওয়েবসাইটের মধ্যে ভেতরের অনেকগুলো পৃষ্ঠা থাকে, অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো অধ্যায়ের মতো থাকে। এইগুলোকে আমাদের অপটিমাইজেশন করতে হবে। এটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আমি যদি একটা ওয়েবসাইটে যাই, দেখেন এই যে বড় করে লেখা আছে রিয়েল স্টেট, এটা হচ্ছে হেডিং। আমরা যখন একটা বই পড়ি, একটা বইয়ের অধ্যায়ের কিন্তু প্রথম যে অধ্যায়টা শুরু হয় সেখানে কিন্তু একটা মোটা করে উপরে লেখা থাকে অধ্যায়ের নাম, সেটাকে কি বলি? হেডিং। এই জায়গায় সেম, আমরা একটা ওয়েবসাইটে এটাকে বলি হচ্ছে হেডিং। আপনি আবার অনেক দেখবেন যে হেডিংয়ের মধ্যে বা একটা অধ্যায়ের মধ্যে অনেক একটা বিষয়বস্তু ভালোভাবে ফুটে তোলার জন্য ইমেজ ইউজ করা হয়। তারপর দেখেন এই যে এগুলোকে বলা হয় প্যারা এগুলোকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় হচ্ছে হেডিং। এই জিনিসগুলোকে আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে। তারপরে এখানে দেখেন, আপনি যদি আরও ভালোভাবে দেখেন পুরো ওয়েবসাইটটাই গুগল সবসময় আমাদেরকে এটা বলে যে যখন তুমি কোনো ইনফরমেশন তোমার ওয়েবসাইটে প্রোভাইড করবে, যখন কোনো ইনফরমেশন দেবে, তখন তুমি কোনো একটা ইমেজ অথবা ভিডিও দেবে। এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য আরও ভালো কাজ করে, কারণ ওই ইনফরমেশনটা মানুষ যদি পড়ে না বুঝতে পারে, তাহলে কি ইমেজ দেখে বুঝতে পারবে যে আপনি কোন ইনফরমেশনটা দিচ্ছেন। এখন আপনি সেল করতেছেন হচ্ছে টি শার্ট, এখন টি শার্টের কন্টেন্ট দিচ্ছেন, মানুষ বুঝতেছে না যে আসলে টি শার্টটা কেমন হবে। যখন আপনি ইমেজের মাধ্যমে এটা বোঝাতে পারবেন, তাহলে কিন্তু ইউজারদের জন্য আরও ভালো হয়, তাই না? তো গুগল সবসময় এটাই চায় যে ইউজার ফ্রেন্ডলি যেন হয়, ইউজারদের জন্য সবথেকে যেটা ভালো হয় যে একজন টি শার্টের কন্টেন্ট দিয়েছে, কন্টেন্ট পাবলিশ করেছে, যখন ইমেজটা ব্যবহার করা হয়, ইউজাররা আরও ভালোভাবে বুঝতে পারে যে আসলে কন্টেন্টটা কার উপর ভিত্তি করে, কেমন টি শার্টের উপর ভিত্তি করে কন্টেন্টটা পাবলিশ করেছে। এই জিনিসটা গুগল আমাদেরকে এই জন্য বলে ইমেজ অথবা ভিডিও দেওয়ার জন্য। আর আপনার এখানে যদি আপনি লক্ষ্য করেন, এগুলো কি বলা হয়? এগুলো হচ্ছে হেডিং, প্রত্যেকটা হেডিংয়ের মধ্যে আর যেগুলো লেখা থাকবে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। এই সকল কিছু ইনফরমেশন, সকল কিছু কন্টেন্টকে আমাদের অপটিমাইজেশন করাটা হচ্ছে অন পেজ এসইও। আর অন পেজ এসইওটা হচ্ছে আমাদের এমনভাবে কাজ করতে হয়, এটা হচ্ছে গুগলের নিয়মে আমাদেরকে করতে হয়। আমরা আমাদের মতো করে করতে পারি না যে যেরকম ইচ্ছে আমি এরকম করব, এটা এরকম করব, এরকম হচ্ছে আমরা ইচ্ছে করলে করতে পারি না। অন পেজ এসইওটা সম্পূর্ণ হচ্ছে গুগল অ্যালগোরিদম মেনে আমাদেরকে কাজ করতে হয়। তো গুগলের অ্যালগোরিদম সম্পর্কে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সম্পূর্ণ জানতে হবে যে অন পেজ এসইওটা আসলে কি, কেন অন পেজ এসইওটা করতে হয়, কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। তো অন পেজ এসইও করার জন্য আমাদের অনেক রুলস আছে, সেই রুলসগুলো আমাদের মেনটেন করতে হবে। তো রুলসগুলোর মধ্যে আমরা আজকে প্রত্যেকটা সম্পর্কে জানবো। যে আমরা সবাই জানি কি, আমরা এতদিন যে কিওয়ার্ড রিসার্চ শিখলাম, কেন কিওয়ার্ড রিসার্চ শিখলাম এবং কি কাজে দেয় এই কিওয়ার্ড রিসার্চটা। মূলত একটা কিওয়ার্ড, আমরা এতগুলো কিওয়ার্ড রিসার্চ যখন করি, যখন একটা টার্গেটেড কিওয়ার্ডকে বেছে নেই বা প্রধান কিওয়ার্ডকে বেছে নেই, তখন একটা পেজকে অপটিমাইজেশন করার জন্যে আমরা সেটাকে কাজে লাগাই। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমরা যখন অন পেজ করব, অন পেজের মূল হাতিয়ার হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের থেকে দুইটা জিনিস চেয়ে নেব, যে তোমার হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে হবে বা হচ্ছে এডিটিংয়ের অ্যাক্সেস দিতে হবে, দেন হচ্ছে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি? যদি স্পেসিফিক শুধুমাত্র আপনি অন পেজের জন্য কাজ করেন, আপনাকে অন পেজের জন্য হায়ার করে। তো অন পেজ এসইওর জন্য প্রথম আমাদের কাজ যে আমাদের একটা বেস্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে বা বেস্ট কিওয়ার্ড চুজ করতে হবে। তো প্রথমে আমি এটা লিখে নেই, এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দেব। তো আমি যেটা লিখব সেটা হচ্ছে আমাদের যে কাজটা ফার্স্ট যেটা কাজ, যে আমরা যখন অন পেজ এসইওটা কমপ্লিট করি, কিসের জন্য করি? ইউ সিলেক্ট
you select the best keyword for your content তো কন্টেন্ট তো আমরা সবাই এতদিনে জেনে গেছি যে কন্টেন্টটা কি। আপনি সবসময় যখন অন পেজ এসইওটা কমপ্লিট করবেন, যে পেজটাকে আপনি অপটিমাইজেশন করবেন, আপনাকে অবশ্যই বেস্ট একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে ওই পেজটাকে অপটিমাইজেশন করার জন্য, এবং ওই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়েই আমাদের পুরো অন পেজ এসইওটা কমপ্লিটলি কাজ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর অপশনের যেটা আসে সেটা হচ্ছে আমরা অন পেজ এসইও করার জন্য, অন পেজ এসইও যখন ক্লায়েন্ট করতে আসে তখন দেখা যায় 10টা 20টা 30টা 40টা পেজের জন্য করতে আসে। অনেক ক্লায়েন্ট আসে, অনেক। আমার আগের ব্যাচের স্টুডেন্টও এই গতকালকে একটা কাজ পেয়েছে, যেখানে হচ্ছে 35 পেজের জন্য সে কাজ পেয়েছে। তো আপনাকে মিনিমাম প্রতি পেজের জন্য $5 দেবে। তো এটা যখন আপনি এক্সপার্ট হবেন তখন দেখবেন যে আপনি যখন একটা পেজের জন্য কাজ করবেন আপনার মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে, একদম ইজিলি মনে হবে। যখন আপনার অ্যালগোরিদমগুলো জানা থাকবে, নিয়মগুলো জানা থাকবে, অন পেজের স্ট্র্যাটেজিগুলো জানা থাকবে, তখন আপনার জন্য এই কাজগুলো করতে ভালো লাগবে, আর এত ইজি লাগবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো প্রথম আমাদের একটা কিওয়ার্ড সিলেক্ট করা দরকার। তারপর দেখেন, যখন কন্টেন্ট অপটিমাইজেশন করা হয় বা একটা কন্টেন্ট রাইট করা হয় বা ক্লায়েন্ট যখন আপনাকে কন্টেন্ট দেবে, অবশ্যই মনে রাখবেন যে একটা কিওয়ার্ডের সাথে সাথে আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে ভালো কিছু রিলিভেন্ট কিওয়ার্ড আপনি অ্যাড করবেন, রিলিভেন্ট কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে অ্যাড করবেন। এতে করে আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট হয় আপনার ক্লায়েন্টও বেশি বেনিফিটেড হবে, এবং আপনার যদি ওয়েবসাইট হয় আপনার টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে রিলিভেন্ট কিওয়ার্ডগুলোও আপনার র্যাঙ্ক হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে অপটিমাইজেশন করা এবং সাথে সাথে প্লেসমেন্ট করা। সেটা হচ্ছে আপনি অবশ্যই চুজ 5 or 6, 5টা অথবা 6টা, 5-6টা রিলিভেন্ট কিওয়ার্ড ফর ইয়োর কন্টেন্ট। যখন আপনি রিলিভেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করেন তখন গুগল আরও ভালোভাবে বুঝতে পারে যে আপনার কন্টেন্টটা আসলে কোন ক্যাটাগরির, আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন। তো এই জন্য আমাদের 5 থেকে 6টা রিলিভেন্ট কিওয়ার্ড আমরা রিসার্চ করে আমরা প্লেসমেন্ট করার ট্রাই করব, যেটা ক্লায়েন্টও বেশি বেনিফিটেড হবে, আমরা নিজেরাও বেশি বেনিফিটেড হব। তো দেখেন, এখানে হচ্ছে আমাদের প্রথম যে অপশনটা আসে, যখন আমি এই জিনিসটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, তখন আমাদের সামনে কি আসলো? আমাদের প্রথম যেটা আসলো সেটা হচ্ছে এই যে বড় করে লেখা, যেটা এটাকে বলা হয় হচ্ছে টাইটেল। প্রথম আমাদের কি করতে হবে? টাইটেল অপটিমাইজেশন বা টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। এখন কথা হচ্ছে টাইটেল কিভাবে আমরা অপটিমাইজেশন করব, আজকে আমরা এগুলো জেনে নেই। এর মধ্যে আমাদের যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব এবং যে কিওয়ার্ড দিয়ে আমরা পুরো কন্টেন্ট অপটিমাইজেশন করব, সেই টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের এই টাইটেলের মধ্যে রাখতে হবে। যদি আপনি এই টার্গেটেড কিওয়ার্ডটা যদি টাইটেলের শুরুতে রাখতে পারেন, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ করে যদি শুরুতে রাখতে পারেন। আর এমনও কিছু টাইটেল আছে যেগুলো শুরুতে ইচ্ছে করলেও রাখা যায় না। এটা হচ্ছে টাইটেল। তারপরে দেখেন এটা আসে কি ইউআরএল, আমাদের যেটা হচ্ছে পেজের ইউআরএলটা, এটাকে বলা হয় হচ্ছে ইউআরএল। এই ইউআরএলের মধ্যে আমাদের যেটা গুগল সাজেস্ট করে, ইউআরএলের মধ্যে তুমি টার্গেটেড কিওয়ার্ডটা রাখো। তো অবশ্যই আমরা চেষ্টা করব ইউআরএলের মধ্যে ইউআরএল অপটিমাইজেশন বলতে এটাই বোঝায় যে ইউআরএলের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখার জন্য বলা হয় টার্গেটেড কিওয়ার্ড। তাহলে আমাদের টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে, তারপর ইউআরএলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। এখন কি আসে? তারপর আসে যেটা, এটাকে বলা হয় হচ্ছে এই যে ছোট ছোট অক্ষর আপনারা দেখতে পাচ্ছি একটা টাইটেলের নিচে, এগুলোকে বলা হয় হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন বা ম্যাটা ট্যাগ। এই ম্যাটা ট্যাগটা আমাদের অবশ্যই অপটিমাইজেশন করতে হবে, বা ম্যাটা ট্যাগ অপটিমাইজেশন বলতে
মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদের এই টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। টার্গেটেড কিওয়ার্ড, এই জিনিসগুলো আপনাদের নোট করে নিতে হবে এবং এই জিনিসগুলো আপনাদের একদম একদম মুখস্থ করতে হবে। আজকে আমি এগুলো আপনাদের লিখে এই শিটটা শেয়ার করে দেব, আপনারা জাস্ট এই জিনিসগুলো ভালো করে পড়ে বুঝে নেক্সট ক্লাসের জন্য একদম পারফেক্টলি প্রস্তুতি নেবেন। দেখেন 6 নাম্বার সেটা যেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে। কন্টেন্ট অপটিমাইজেশনের মূল মন্ত্র কি? কন্টেন্ট অপটিমাইজেশনের মূল মন্ত্র হচ্ছে আপনি যদি আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলা কন্টেন্টের মাঝখানে রাখতে পারেন, কন্টেন্টের শুরুতে রাখতে পারেন এবং মাঝে মাঝে আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে রাখলে এটা গুগল সরাসরি ডিটেক্ট করে। তো এই জন্য আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে এবং আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে হেডিং ট্যাগ অপটিমাইজেশন। এটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে যদিও পড়ে, কিন্তু এখানে হেডিং ট্যাগ অপটিমাইজেশনে হেডিং যেগুলো থাকে, হেডিংয়ের মধ্যে যদি আপনি টার্গেটেড কিওয়ার্ডটা রাখেন এটা অনেক বেটার। তারপর দেখেন একটা কন্টেন্টের মধ্যে যখন ইমেজ থাকবে, ইমেজের আল্টারনেটিভ করতে হবে, আল্টারনেটিভ টেক্সট করতে হবে। এখানে হচ্ছে ইমেজের মধ্যে আমাদের ওই একই কাজ করতে হবে। আমরা যে কারণে এই কিওয়ার্ডটা রিসার্চ করছি সবগুলো জায়গায় আমাদের এই টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, যেন গুগল বুঝতে পারে যে আমার কন্টেন্টটা শুধুমাত্র এই টার্গেটেড কিওয়ার্ডকে ফোকাস করে আমি কন্টেন্টটা মেক করেছি, কন্টেন্টটা পাবলিশ করেছি। তারপর দেখেন 9 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং কি? আমার নিজের ওয়েবসাইটের কোনো একটা পেজের লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কিং বা একটা আমার ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিংটা এখানে অ্যাড করতে হবে, আমার কন্টেন্টের মধ্যে অ্যাড করতে হবে। এটা আমরা লাইভলি দেখব যখন আমরা কাজ করব। তারপর যেটা হচ্ছে এক্সটার্নাল বা আউটবাউন্ড লিঙ্ক, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক। তো এটা এখানে হচ্ছে অন্য একটা আমার সিমিলার বা আমার নিশ রিলেভেন্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের কন্টেন্টের মধ্যে অ্যাড করতে পারবো। তারপর দেখেন যেটা আছে আমাদের স্কিমা মার্কআপ, এগুলো টেকনিক্যাল এর মধ্যে পড়ে। তো স্কিমা মার্কআপ এগুলা গুগলের রোবটকে নির্দেশ করা, এগুলো আমরা যখন কাজগুলো করব তখন আমরা এই জিনিসগুলো জানবো। তারপর যেটা ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন করা। ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি শার্ট সেল করেন। এই শার্টটা যে আপনি সেল করবেন, একই শার্ট মনে করেন 4টা আছে, একই শার্ট 4টা আছে। এখন এই একই শার্ট যখন 4টা বিক্রি করতে যাবেন তখন আপনি কিন্তু আলাদা কন্টেন্ট রাইট করতে পারবেন না। কন্টেন্ট হবে আপনি এগুলোকে বলা হয় হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। এগুলো একটা ওয়েবসাইটের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমাদের কি করতে হবে? ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে বোঝানো। যেমন আপনার একটা শার্ট হচ্ছে সাদা শার্ট, একটা শার্ট হচ্ছে কালো শার্ট, একটা লাল, একটা হলুদ। এখন এই 4টা শার্টই আপনার পোস্ট করতে হবে। তখন এই গুগলের রোবটকে আপনাকে বোঝাতে হবে যে আমার মেইন পেজটা আপনাকে একটা ধরতে হবে, ওই একটাকে ইন্ডিকেট করে আপনি 4টা পোস্ট করতে পারবেন। এবং ক্যানোনিক্যালের মাধ্যমে গুগলের রোবটকে বোঝাতে হবে যে এই 4টা পেজের আদলে আমার মূলত একটা পেজ। এটাই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, যার কারণে কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ক্যানোনিক্যাল ট্যাগগুলো আমাদের ব্যবহার করতে হয়। মূলত আমরা যখন অন পেজ এসইও করব এর বাইরে আমাদের কিছুই করতে হবে না। আমরা যখন অড পেজের জন্য করব তখন আমাদের 2টা প্লাগইন দরকার হবে। একটা হচ্ছে কি র্যাঙ্ক ম্যাথ, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এই 2টা ব্যতীত আর কোনো প্লাগইনের আপনার দরকার হবে না, এগুলো ছাড়াও করা যায়। এবং আপনার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে Hedayet-Seo। এখন আপনার শুধুমাত্র এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, উইক্সের জন্য আপনি আলাদাভাবে করতে পারবেন, আপনি ব্লগার ওয়েবসাইটের জন্য আলাদাভাবে, শপিফাই ওয়েবসাইটের কিন্তু সব জায়গাতে রুলস এক। শুধুমাত্র ওয়েবসাইটের একটু সেটিংসের ভিন্নতার কারণে এই জিনিসগুলো আমাদের করতে হয়। তবে আমরা যখন ওয়ার্ডপ্রেসের জন্য করি এগুলো হচ্ছে প্লাগইন, এই প্লাগইনগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করে। কি হেল্প করে? এই যে আমরা যখন এই জিনিসগুলো, এই প্লাগইনগুলো ইনস্টল করি, এই প্লাগইনগুলো আমাদেরকে নির্দেশ দিয়ে দেয় যে তুমি এটা করো, তুমি এটা করো না, তুমি এটা করলে সব থেকে বেস্ট হয়, এটা করলে তোমার হচ্ছে খারাপ হয়, আমাদেরকে নির্দেশ দিয়ে যায়। এবং আমি একটা বিষয় বাদ দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে
আচ্ছা বাদ দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি ডেনসিটি কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব। কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব। আপনি যদি একটা কন্টেন্টে সবথেকে বেশি টার্গেটেড কিওয়ার্ডটা অতিরিক্ত ব্যবহার করে ফেললেন, তখন দেখবেন যে এটা আরও বেশি হার্মফুল। আপনাকে নিয়ম অনুযায়ী এই কিওয়ার্ড ডেনসিটিটা ব্যবহার করতে হবে। শুধু তাই না, আপনাকে এই টাইটেলটাও কিন্তু নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনার এখানে আপনি যখন ইউআরএল ব্যবহার করবেন, এখানেও একটা গুগল রুলসের একটা নিয়ম আছে, যেখানে এই সংখ্যার উপরে আপনি এত ক্যারেক্টার্সের ব্যবহার করতে পারবেন। ম্যাটা ডেসক্রিপশনের একটা রুলস আছে, যে গুগল যেটা আমাদেরকে সাজেস্ট করে সেই অনুযায়ী আমরা কাজ করব, যে ম্যাটা ডেসক্রিপশন যেমন 155 থেকে 160 ক্যারেক্টার্সের মধ্যে আপনাকে রাখতে হবে। এর বাইরে রাখলে সেটা একটু ওভার হয়ে যায়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব গুগল আমাদেরকে যেভাবে সাজেস্ট করে, গুগল আমাদেরকে যেভাবে বলে, সেম প্রসেসে ওইভাবে আমরা কাজগুলো করব। তো আমি যদি আবার আপনাদেরকে বলি যে আমরা যখন একটা টার্গেটেড কিওয়ার্ড বেছে নেব বা যখন কিওয়ার্ড রিসার্চ করব অন পেজ এসইও করার জন্য, তখন মনে রাখবেন আপনাকে অবশ্যই সাথে কয়েকটা রিলিভেন্ট কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে। কারণ ওই রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে যখন আপনি কন্টেন্টগুলো অপটিমাইজেশন করবেন, আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে রিলিভেন্ট কিওয়ার্ডগুলোও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন রিলিভেন্ট কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হবে, তখন আপনার টার্গেটেড কিওয়ার্ডের যে সার্চ ভলিউম আছে, টার্গেটেড কিওয়ার্ড থেকে যতগুলো ট্রাফিক আসবে, রিলিভেন্ট কিওয়ার্ড থেকে যতগুলো ট্রাফিক আসবে, এগুলো হচ্ছে ফ্রিতে আসবে। তাহলে আমাদের টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা জরুরি না। তারপর যেটা আসে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, বা টাইটেলের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। এবং ইউআরএল অপটিমাইজেশন বলতে ইউআরএলের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। তারপর যেটা আছে ম্যাটা ডেসক্রিপশন বা ম্যাটা ট্যাগ অপটিমাইজেশন, ম্যাটা ট্যাগের মধ্যে বা ম্যাটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে ওই যে হেডিংগুলো আমাদের ঠিক করতে হবে, হেডিং ট্যাগ অপটিমাইজেশন করতে হবে, কন্টেন্টকে সুন্দরভাবে প্লেসমেন্ট করতে হবে। এবং এটা আপনাকে পরীক্ষা করতে হবে কন্টেন্টটা কতটুকু ইউনিক, কতটুকু প্লাগারিজম, এই চেকারগুলো দিয়ে পরীক্ষা করতে হবে। এটা আমি আপনাদেরকে শেখাই দেবো। ইন্টারনাল লিঙ্ক বলতে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক আমার কন্টেন্টের মধ্যে রাখা, এক্সটার্নাল লিঙ্ক বলতে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার কন্টেন্টের মধ্যে রাখা। এবং স্কিমা মার্কআপের মাধ্যমে গুগলের রোবটকে এটা নির্দেশ দেওয়া যে আমার ওয়েবসাইট বা কন্টেন্টটা কী নির্দেশ করে। ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট এড়ানোর জন্য। বোঝা গেছে? আজকে শুধুমাত্র আপনাদের এই শিটটা আমি শেয়ার করে দিচ্ছি। এই শিটের সব কিছু আপনারা একদম মুখস্থর মতো করে ফেলবেন, তাহলে নেক্সট ক্লাসগুলো আপনাদের জন্য ইজি হবে। আর যদি আপনারা মুখস্থ না করতে পারেন বা ভালোভাবে বুঝতে না পারেন আজকের কথাগুলো, তাহলে নেক্সট ক্লাসগুলো আপনাদের জন্য একটু কঠিন মনে হবে। আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট করবেন। এটা দিয়ে আপনারা ওয়ান পেজ এসইওটা সম্পূর্ণ লাইভলি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমরা নেক্সট ক্লাসে একদম সরাসরি ওয়েবসাইটের ভিতরে গিয়ে অন পেজ অপটিমাইজেশন কমপ্লিট করব। আজকে এই পর্যন্তই, সবাই থাকেন, আল্লাহ হাফেজ।